আমাদের কাছে একজন ভদ্রমহিলা আসেন, উনি বাদুড়িয়া অঞ্চলে থাকেন, একজন সিনিয়র সিটিজেন। তার মাননীয় মুখ্যমন্ত্রীর আবাস যোজনায় তিনাকে একটি ঘর অ্যালটমেন্ট করা হয়েছে এবং ঘরের জন্য উনি প্রথম অবস্থাতেই প্রথম কিস্তি 60,000 টাকা পেয়েছিলেন এবং সেটা দিয়ে উনি ওনার বাড়ির বিল্ডিং লিন্টন অবধি করতে পেরেছিলেন। তারপর থেকে ওনার ব্যাংক অ্যাকাউন্ট, গ্রামীণ ব্যাংকে যেটা ওনার ব্যাংক অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টটা বন্ধ করে দেওয়া হয় এবং ওনাকে টাকাটা তুলতে দেওয়া হয় না দ্বিতীয় ইনস্টলমেন্টটা, এবং ওনাকে বলা হয় যে টাকাটা উনি পেয়েছিলেন সেই টাকাটা যেন ওনাকে ফেরত দেওয়া হয়। কারণ সেটা কোনো মতেই জানা যায়নি, আর ওনাকে দীর্ঘদিন ধরে চিঠি পাঠানো হচ্ছে বাড়িতে বিএলও ডিপার্টমেন্ট থেকে যে আপনি টাকা ফেরত দিন, নাহলে আমরা আইনত ব্যবস্থা নেব। একজন অসহায় মহিলা যার বয়স আনুমানিক 70 বছরের কাছাকাছি, তিনি একটা ঘর পেয়েছেন, সেই ঘরটাকে নিয়ে নেওয়ার যে চক্রান্ত, এসে আমরা জানতে পারি যে এটা অ্যাকচুয়ালি মানে বিএলওর, শুধু বিএলওরও নয়, বিডিও অফিসও নয়, বিডিও অফিস শুধু একা নয়, সেখানে আমাদের পঞ্চায়েতেরও কিছু অবদান রয়েছে, যেখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের জন্য, যে অসহায় মানুষের জন্য যে ব্যবস্থা করছেন বা মানুষের পাশে থাকার জন্য যে অর্থের ব্যবস্থা করছেন, কিন্তু নিচু স্তরের যে কর্মীরা আছে তারা সেই পয়সাটাকে আত্মসাৎ করবে কি করে, তার জন্য দীর্ঘদিন ধরে কিন্তু এই প্রকল্প চলছে, যেটা মাননীয়র কাছে সেই ব্যাপারটা গিয়ে পৌঁছচ্ছে না। কারণ কি, আমরা এসে জানতে পারি যে ব্যাংকে অনৈতিকভাবে ওনার বইটা আটকে রাখা হয়েছে এবং সেটা গিয়ে যখন আমরা বিডিও অফিসে গিয়ে যখন আমরা কথা বলি, তখন উনি কথা বলতে চান না বিডিও অফিসার। তারপরে যখন আমি আমার কার্ড দিয়ে আমার পরিচয় দিই, তখন উনি কথা বলতে বাধ্য হয় এবং ওনাকে আমি প্রশ্ন করেছিলাম যে কেন আপনি বলছেন তো যে ওনার মা তো ওনার মেয়ের কাছে থাকে, কেন উনি ঘর পাবে? তখন ওনাকে আমি একটা প্রশ্ন করলাম যে মা ধরুন মেয়ের কাছে থাকে, তা মা কি রাস্তায় থাকবে? ওনার ঘরটা হচ্ছে, উনি কোথায় থাকবে? রাস্তায় যেই মাননীয় যেই কি বলবো বাস স্টপসগুলো বানিয়েছে, সেই বাস স্টপসে গিয়ে উনি বসে থাকবে, না রেলে স্টেশনে গিয়ে উনি থাকবেন, না রাস্তায় কোথাও গিয়ে কোথাও থাকবে? তো ওনার মেয়ে বা ওনার ছেলে যেই থাকুক না কেন, তার কাছেই তো তার মা থাকবে। তা মেয়ের কাছে থাকার জন্য কি করে তার ঘরটাকে আটকে রাখা হয় সেটা বোঝা গেল না। পরবর্তীকালে যখন আরও কথোপকথনের মাধ্যমে, আপনারা মিডিয়া বন্ধুরা সাথে আছেন, তারা আপনারা নিজেরাই ফুটেজ নিয়েছেন এবং তাতে বোঝা গেছে যে উপপ্রধান যিনি আছেন তারিক হোসেন, তিনি ওনাদের একটি জমিকে অকুপাই করেছে বলপূর্বক এবং সেটাতে উনি বিএলওকে পয়সা দিয়ে ওনাদের যে নামটা আছে সেই নামটাকে কাটিয়ে দেওয়া হয়েছে এবং সেটা আমি বিএলওকে চিঠি করব। আগামী দিনে এসে বিএলওকে সেই জিনিসটাতে আমাদেরকে জানাতে হবে যে কেন উনি ভিডিওকেও জানাতে হবে যে এই অনৈতিক কাজগুলো কেন, এবং ওনারা ভিডিও লাস্টে ভয় পেয়ে ওনারা একটা আশ্বাস দিয়েছেন যে আগামী দিনে আমরা সামনের সপ্তাহে আমরা যাব এবং আমরা আরেকবার ইন্সপেকশন করার পরে ওনার মানে ওনার যে বকেয়া টাকাটা আমরা রিলিজ করে দেবো এবং ওনার ব্যাংক অ্যাকাউন্টটা যেটা বন্ধ হয়ে আছে সেটাও আমরা খুলিয়ে দেবো। আর এটা যদি আগামী দিনে না হয়, যে বিডিও অফিসার যিনি রয়েছেন তার নামপত্র আমরা নিয়ে এসেছি এবং যিনি ব্যাংকের রয়েছে ইনচার্জ এবং যে তারিক হোসেন যিনি উপপ্রধান হয়ে বসে আছেন, ঠিক আছে, এরকম প্রত্যেকটা লোকের নামে কমপ্লেন মাননীয় মুখ্যমন্ত্রীর থেকে ওপর হায়ার অথরিটি সবার কাছে কিন্তু সেই কমপ্লেন আমরা পৌঁছাতে বাধ্য হব। কারণ কি, এইভাবে অনৈতিকভাবে কাজ চলতে পারে না। একজন মানুষ দীর্ঘদিন তার প্রচেষ্টায় একটি রাজ্যকে চালানোর চেষ্টা করছে, কিন্তু তারই সংগঠনের বেশ কিছু অনৈতিক মানুষজন যারা জোরপূর্বক এইসব অসহায় মানুষগুলোর উপরে অত্যাচার করে চলেছে এবং সেইগুলো তাদের কানে গিয়ে পৌঁছচ্ছে না বা তাদের কাছে গিয়ে পৌঁছচ্ছে না। এবং আমাদের একটাই কাজ যে এই অনৈতিক মানুষগুলোকে সমাজের কাছে তুলে ধরা। এবং আমরা থানায় এসেছিলাম এবং থানাতেও এই জিনিসটা আমরা একটা কমপ্লেন লঞ্চ করেছি এবং থানার যিনি অফিসার রয়েছেন, অফিসার ইনচার্জ, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং খুব সহৃদয় ব্যক্তি প্রত্যেকজন থানার অফিসাররা সবাই আমাদেরকে সাপোর্ট করেছেন, বলেছেন আগামী দিনে যদি ওনারা এই কাজটা না করে আপনারা আমাদেরকে কমপ্লেন লঞ্চ করবেন এবং কোর্টের একটি চিঠি আমাদেরকে প্রসিড করাবেন, তারপরে যেটা আমাদের আইনত যা যা ব্যবস্থা নেওয়ার আমরা সব কিছু নেব। আমার নাম অতীন্দ্র ঘোষ, সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া, যার শর্ট ফর্ম সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন। আমি ফাউন্ডার মেম্বার এবং অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি। আমার সঙ্গে উপস্থিত আছেন মাননীয় শেলি মুখার্জি, যিনি ওয়েস্ট বেঙ্গলের মহিলা সেলের প্রেসিডেন্ট। আমার সঙ্গে আমাদের উত্তর 24 পরগনা যৌথ সম্পাদক আমাদের তরিত তরফদার এবং আমাদের প্রদীপ
বিশ্বাস দুজনেই আমার সাথে, অমিত বিশ্বাস দুজনেই আমাদের সাথে উপস্থিত, এবং আমরা সবাই মিলে গেছিলাম। এবং আমাদের বাদুড়িয়া যিনি ইনচার্জ হিসাবে কাজ করছেন আমাদের নূরজাহান বেগম, আমরা কিন্তু সবাই মিলে একত্রিতভাবে কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায় ভিজিট করেছি, এবং প্রত্যেকটা জিনিস আপনাদের মিডিয়া বন্ধুদের কাছে সব কিছু রয়েছেন, এবং আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ যে আপনাদের সহযোগিতায় কিন্তু এই যে অনৈতিক কাজকর্মগুলো চলছে এটা সমাজের বুকে কিন্তু প্রকাশ পাবে। নমস্কার। আমরা আজকে এসেছি বাদুড়িয়াতে হালিমা দিদি সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের কাছে উনি একটা আবেদন করেছিলেন যে ওনার মায়ের বাড়ি আমাদের মুখ্যমন্ত্রী যে টাকা দিয়েছেন সেই টাকা উনি পেয়েছিলেন, উনি অ্যাপ্লিকেশন করে টাকা পেয়েছিলেন। টাকা পাওয়ার পরে কিছুটা উনি কাজও করেছিলেন, এবং এই কাজ চলাকালীন উনি ওনার মেয়ের কাছে ছিলেন। ঠিক এবার এখন ওখান থেকে ব্যাংকে থেকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, এবং ওনার ব্যাংকের বইটা পর্যন্ত লক করে দিয়েছে, যার ফলে উনি ওই টাকা তো তুলতে পারছেনই না, উপরন্তু ওনার যে টাকা ছিল ব্যাংকে সেটাও উনি তুলতে পারছেন না। এই সময় উনি খোঁজ পেয়েছেন মিস্টার অতীন্দ্র ঘোষ মহাশয়, উনি হচ্ছে সিপিডিআর ইন্ডিয়ার কর্ণধার। ওনার কাছে শরণাপন্ন হয়েছেন যে দাদা আমি সব জায়গায় গেছি, কিন্তু আমি কিছুতেই এই লক আমি খুলতে পারছি না ব্যাংকের, আমার কথা কেউ শুনছে না। তো আমরা এই জন্য মিস্টার অতীন্দ্র ঘোষ এবং আমার নাম শেলি মুখার্জি, আমি মহিলা সেলের প্রেসিডেন্ট, আমরা সবাই এসছি, আমরা টিমটা এসছি যে ওনার যাতে কিছু আমরা সুরাহা করে দিয়ে যেতে পারি, এবং কি সুরাহা করলাম সেটা আপনারা ওনাদের থেকেই শুনুন, এটা বেটার হবে। বলুন আপনার নাম বলুন প্রথমে। আমার নাম হালিমা বিবি। আচ্ছা, আজকে কোথায় এসেছো তুমি? অতীন্দ্র ঘোষের যে সহায়তা চেয়েছিলে, শ্রী অতীন্দ্র ঘোষের কাছে যে গিয়েছিলে সিপিডিআর ইন্ডিয়া, উনি কোথায় নিয়ে এসেছেন তোমাকে বলো? উনি নিয়ে এসছে বাদুড়িয়া থেকে, বাদুড়িয়া এসছেন, বাদুড়িয়া ব্যাংকে গিয়েছিলাম, ব্যাংকের থেকে আমরা বিডিও গিয়েছিলাম, বিডিও সাহেবের কাছ থেকে ফিরে আমরা আবার এসছি। বিডিও সাহেব এখন যাবে আমার বাড়ি আবার দেখতে, মায়ের ঘর কিভাবে করেছি, মায়ের সেগুলো আলাদা আছে কি না সেগুলো দেখবে, দেখে তারপরে অ্যাকাউন্টগুলো আমাদের খুলে দেবে। উনি 1 সপ্তাহ সময় নিয়েছে। তুমি সন্তুষ্ট তো সিপিডিআর ইন্ডিয়ায় গিয়ে তুমি যে তোমার আবেদন করেছিলে, তোমাকে যে সহযোগিতা করার জন্য স্যার যে এসেছেন, তোমরা সন্তুষ্ট? হ্যাঁ, ছাড় এসছে, ছাড়ের জন্য তো আমি বইগুলো খোলা পাবো, ওর জন্য আমি খুব সন্তুষ্ট এবং আনন্দিত। এইগুলো কি ইন্সপেকশন আপনারা গেছিলেন না কারণ কথা শুনে আপনারা করেছেন? ব্যাপারটা হচ্ছে আমি দিলাম তো আপনাকে কার্ড। হ্যাঁ ঠিক আছে, আপনাকে তো এরকম ভাবছেন কেন বলবো? হ্যাঁ অ্যান্সারটা তো আমি এগুলো আমরা ইন্সপেকশন তো অবশ্যই করা হবে, সেটা নিয়ে ঠিক আছে, সেটা নিয়ে আপনি জিজ্ঞেস করছেন। তারপরে বলুন। কথা হচ্ছে যে আপনারা ওনার ব্যাংক অ্যাকাউন্টটাকে বন্ধ করে দিয়েছেন বলছিল, কী কারণে বন্ধ করেছেন তার জবাবটা তো দিতে হবে আমাদের, কারণ আমরা তো হিউম্যান রাইটস থেকে এসেছি, আমাদের জবাবটা ভিড় আপনাদের করতেই হবে, সেটা হলো না। একটাই দেখুন নিচে পড়েছে, একটাই পেয়েছি। হ্যাঁ, কথাটা হচ্ছে চিঠি তো করবো, তবে অফিসিয়াল তো অনেক কিছু অবধি আমি চিঠি করবো যে যে কাজগুলো হয়েছে, আমি আপনাকে ফিজিক্যালি দেখা করতে এসেছি মানে ফিজিক্যালি জানার জন্য। এবারে যদি ব্যাপারটা আপনি আইনত ব্যাপারটা চান, তার আইনত অনেক উপর পর্যন্ত আমি চিঠি করবো, যে চিঠিতে আপনাদের অসুবিধা হতে পারে। কারণ একটা কথা বলি যে আপনারা যখন এই ডিপার্টমেন্ট থেকে টাকাটা যখন গেছে, কথার কথা বলছি, সেখানে আপনারা ইন্সপেকশন করেছে, কাগজপত্র দেখেছেন সব কিছু। হ্যাঁ বলুন। ওনাকে যখন ইন্সপেকশনে গেছি, উনি যে বাড়ি দেখিয়েছেন ওনার বাড়ি নয়, উনি থাকেন ওনার মেয়ের বাড়িতে। উনি ওনার মেয়ের বাড়িতে থাকেন, উনি যে বাড়িটা দেখিয়েছেন সেটা পাশের একটা ঘর ছিল, সেই ঘরটা দেখিয়েছেন। কিন্তু অ্যাকচুয়ালি ওনার মেয়ের পাকা ছাদ দেওয়া বাড়ি, পরে আমরা জানতে পারি সেটা ওনার মেয়ের বাড়ি। সেটাই আমি ওনাকে বলছি, উনি যখন ওই বাড়িতে থাকেন তাহলে সেক্ষেত্রে তো আর উনি তো ওনার মেয়ের কাছে থাকছে এখন। দাদা কথাটা হচ্ছে ওই বাড়িটা যেটা দেখছি, আমি আপনাকে বলে দিই, বলে নিই যে বাড়িটা জয়েন বলেন বলে নিই আমার দাদা বলে দেবেন অন্তত যেটুকু যে পোস্টটা, সরি স্যার বলি কথা বলছি, বলুন। প্রথমত বাড়িতে ঘর করতেও যদি আপনার মানে 10 মাস জায়গায় 2 বছর লাগে, 2 বছর মা আপনার কাছে থাকুক, সেটা নিয়ে কোনো কথা, কিন্তু এটা যেন না হয় যে আপনার মা আপনার কাছে থাকে বলে আপনি বা গভর্নমেন্টকে মিথ্যা কথা বলে পয়সা নিয়েছেন, এরকম যেন না হয়। বারবার করে একটা কথা বলছি, ওনারা যেটা যাচ্ছে, ওনাদের কথা হচ্ছে ওনাদের কাছে এরকম ইনফরমেশন ছিল বলে ওনারা এই ব্যাপারটাকে আটকেছে। না না দেখেও সেটাও দেখছিলাম, শুধু ইনফরমেশন মানে জাস্ট মোটিভে কোনো কিন্তু আমরা তো সেটাকে দেখে এসেছি, আমরাও ছবির ভিতর সব কিছু তুলে দিয়েছি। ঠিক আছে, সে আপনার কাছে থাকতে পারে, সেটা আমার কাছেও আছে। ঠিক আছে, কি করবো, এত লোক থাকতে আমার লোক
না সেটা তো দেখুন তো তাই না? স্বাভাবিক ব্যাপার, এটা হওয়ার আমি কথা নয় বলে আমি নির্দিষ্ট কয়েকজনকে চিঠিটা করছি, তার মধ্যে উনি একজন, আদার্স আরও আছে। সবাইকে কেন চিঠি করি? আমি সবাইকে চিঠি করছি, সেই জন্যই ওনার কাছ থেকে আমার কোনো কারণ আছে যে কারণে আমি ওনাকে চিঠিটা করেছি। আর যদি উনি সত্যি করেই ওখানে থাকে আর যদি আলাদা হয় তখন দেখবো সেটা ঠিক। আর ওনার ব্যাংকের বইটা আপনাদের এখান থেকে তো কোনো চিঠি যায়নি, তবুও আপনারা মনে হচ্ছে ব্যাংকের বইটাকে বন্ধ করে দিয়েছে। আমরা গেছিলাম কিন্তু আপনাদের কোনো চিঠি কিন্তু ব্যাংকের নেই, এসি ফুটেজও আমার কাছে রয়েছে। এটা ব্যাপারটা হচ্ছে সেটা আপনি ওনার ব্যাংকের অ্যাকাউন্টটাকে খুলে দেওয়ার চেষ্টা করুন। আমি দেখে নিই ওনারটা, বাড়িটা। এটা কবে নাগাদ আপনারা দেখবেন, কিন্তু ওনারাও খুব অসুবিধায় রয়েছে, ব্যাংকে টাকা রয়েছে, এমনিতেই দেখতে পাচ্ছেন কি মানুষ, তারা তো ওই পয়সায় পায়, সেটা নিয়ে খাচ্ছে, সেই নিয়ে হ্যাঁ আগে যাই, আমি ইন্সপেকশনটা করে নিই। আর একটা এখন উনি ব্যাংকে করিয়েছেন বলছেন, আর আলাদা করে দেখি আলাদা ফ্যামিলি আছে কিনা দেখি, তারপরে আমি ব্যাংকে। ঠিক আছে, যখন ওনারা যাবে 20, 15, 31, 56। হ্যাঁ 15, 31, 56 হালিমা বিবি। আচ্ছা আমি বলছি চারটা লিখো, এরা মানে মা আর মেয়ে। 54700 21 47 82 49। মাজেদা বিবি। হ্যাঁ ব্যাপারটা হচ্ছে দুটো অ্যাকাউন্টই বলছে মনে হয় এএফএসএম করা আছে। এবার এএফএসএমে বলেই তারপরে সিস্টেম ওভারলোড বলে, না তো দিদিকে ঢুকতে দিচ্ছে না আমাকে ঢুকতে দিচ্ছে। আচ্ছা এবার এএফএসএম চেক করে, হ্যাঁ এএফএসএম মনে, হ্যাঁ এএফএসএম ডিজাইনে ওখানে শুধু দেখবে মনে হচ্ছে কোনো ভিডিওর পারমিশনে কোনো অ্যাকাউন্ট লক করা আছে এগুলো যতদূর মনে হচ্ছে। এবার ওই মেমো নাম্বার বা কোনো ডেট বা কিছু দেওয়া আছে কিনা দেখার জন্য। ঠিক আছে, এটা ইমিডিয়েট একটুখানি এ করো। হ্যাঁ ওটা ব্যাপার আছে, আমি পরে। আচ্ছা ঠিক আছে। আমি জসাইঘাটি আটঘরা পঞ্চায়েত, পশ্চিম সিমলা গ্রাম। আমাদের পারিবারিক সমস্যার একটা মীমাংসা জুলাই মাসের 9 তারিখে পঞ্চায়েতে উপপ্রধান এবং প্রধানের উপস্থিতিতে হয়েছিল, এবং সেখানে সিদ্ধান্ত হয়েছিল যে ওরা 15 থেকে 20 দিনের মধ্যে ওরা জমিটা হচ্ছে রেজিস্ট্রি করবে এবং আমিন দিয়ে মাপবে এবং দক্ষিণ সাইডে যে গাছগুলো আছে সেটা কেটে ফেলবে। কিন্তু এখনও পর্যন্ত ওরা এই 3টে শর্তের একটা শর্তও মানেনি, যার জন্য আজকে আমি হিউম্যান সেলের অতীন্দ্র ঘোষ মহাশয়ের উপস্থিতিতে থানার বড়বাবুর কাছে যাই এবং সেখানে বড়বাবুর কাছে আমার সেই কাগজপত্র জমা দিই এবং উনি আশ্বাস দিয়েছেন যে আমার ব্যাপারটা উনি হচ্ছে যত্নের সাহায্যে দেখবেন। এবং সেই একই কথাই বলবো, একই কথা বলবো। আমি ঘুরে আছি। আমি আফতাবউদ্দিন মণ্ডল, পশ্চিম সিমলার বাসিন্দা। এই জমি জমার বিষয়টি যে সিদ্ধান্ত নিয়েছিলেন স্যারেরা, সেটা 9 তারিখে 9/7/25 তারিখে বসেছিল। 20 দিনের মধ্যে এই সমস্যার সমাধান করবে প্রধান এবং উপপ্রধান থেকে সব দায়িত্ব নিয়েছিল, কিন্তু অদ্যাবধি আজকে 1.5 মাস অতিক্রান্ত, তার কোনো কিছু কিনারাকো হয়নি। সেইভাবেই সেই অবস্থায় পড়ে আছে, আমরা চাষও করতে পারছি না। এখন এই নিয়ে উনি আমাদের অধীন্দ্রবাবু আমাদের পুলিশ স্টেশনে বড়বাবুর কাছে নিয়ে গেছিলেন। উনি সমস্ত কথাটা মনোযোগ দিয়ে শুনেছেন এবং বলছেন যে আশ্বাস দিয়েছেন যে আমি এই বিষয়টা নিয়ে দেখব এবং যাতে আমি যত তাড়াতাড়ি বাড়ি সুরাহা করব। এই হয়তো আপনাদের পঞ্চায়েতের কোনো একজন কারোর কথাতে হয়তো আপনাদের ম্যানেজারবাবু এটাকে বন্ধ করে রেখে দিয়েছেন। দীর্ঘদিন ধরে একজন অসহায় মহিলা এবং ওনার মা কোথায়, ওই ওনার ব্যাংকের অ্যাকাউন্টটা বন্ধ রয়েছে। আমরা চাইছি এটা যেন ইমিডিয়েটলি খুলে দেওয়া হবে। ব্যাপারটা আপনারা দেখুন, এটা রাখুন আপনাদের কাছে, রাখতে অসুবিধা নেই। আসুক লিঙ্কটা আসুক, আমি বলছি লিঙ্ক নেই বলে বাকিরাও দাঁড়িয়ে আছে।
আপনারা যারা এসেছেন বসুন, লিঙ্কটা আসতে করে চেক করে নিয়ে দিচ্ছি। থাকুন। যদি আপনাদের কোনো সমস্যা হয়, কোনো কিছু হয়, যখন আমি পঞ্চায়েতে কথা বলেছি তারপর থেকে পঞ্চায়েতে আমার ফোন ধরছে না। থানাতে আবার নিয়ে গেছিলো স্যার, নিয়ে বড়বাবুর সাথে পরিচয় করে দিয়েছে। বড়বাবু বলছেন যে আমি আসবেন, আমি আপনার ব্যাপারটা দেখে দেবো, কিন্তু আপনি যে কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন, আসবেন আমার এখানে, আমি আপনাকে দেখব। হয়তো আপনাদের পঞ্চায়েতের কোনো একজন কারোর কথাতে হয়তো আপনাদের ম্যানেজারবাবু এটাকে বন্ধ করে রেখে দিয়েছেন। দীর্ঘদিন ধরে একজন অসহায় মহিলা এবং ওনার মা কোথায়, ওই ওনার ব্যাংকের অ্যাকাউন্টটা বন্ধ রয়েছে। আমরা চাইছি এটা যেন ইমিডিয়েটলি খুলে দেওয়া হয়। ব্যাপারটা আপনারা দেখুন, এটা রাখুন আপনাদের কাছে, রাখতে অসুবিধা নেই। আসুন, লিঙ্কটা আসুক, আমি বলছি। লিঙ্ক নেই বলে আমার বাকিরাও দাঁড়িয়ে আছে। আপনারা যারা এসেছেন বসুন, লিঙ্কটা আসতে করে চেক করে নিয়ে দিচ্ছি। থাকুন। যদি আপনাদের কোনো সমস্যা হয়, কোনো কিছু হয়, যখন আমি পঞ্চায়েতে কথা বলেছি তারপর থেকে পঞ্চায়েতে আমার ফোন ধরছে না। হয়ে গেছে বুঝতে পারছি, এখানে আপনাদের কিছু নেই। ডিবিটি শুরু হওয়ার পর থেকে ব্যাংক করে গেছে একদম মাঝখানে। কিভাবে আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন, তথ্য হচ্ছে, কিন্তু আপনারা কিছু বলতে পারছেন, আপনাদের হাতে নেই। আমাদের যা তথ্য আছে তাই দিতে আমাদের এই যে প্রফেসর গেটের ওপারে কি হচ্ছে, আমি উপরের তলায় থাকি। এবারে মুখ্যমন্ত্রী আমার একটা ঘর দিল 1000 টাকা, আমি কিছু তুলে ঘর করেছি, আর বইটা মেম্বার বন্ধ করে দিয়েছে, দিয়ে আমার বইগুলো সব বন্ধ করে দিয়েছে। টাকা পয়সা তুলতে পারছি না, ঘরও করতে পারছি না। আপনারা একটু দেখেন, হাত বাড়িয়ে আমার দেখে ঘর দেখা ধারতে করতে পারি, সেইটা আপনারা একটু দেখে করে দেন। আমি আফতাবউদ্দিন মণ্ডল, পশ্চিম সিমনার বাসিন্দা। এই জমি জমার বিষয়টি যে সিদ্ধান্ত নিয়েছিলেন স্যারেরা, সেটা 9 তারিখে 9/7/25 তারিখে বসেছিল। 20 দিনের মধ্যে এই সমস্যার সমাধান করবে প্রধান এবং উপপ্রধান থেকে সব দায়িত্ব নিয়েছিল, কিন্তু অদ্যাবধি আজকে 1.5 মাস অতিক্রান্ত, তার কোনো কিছু কিনারাকো হয়নি। সেইভাবেই সেই অবস্থায় পড়ে আছে, আমরা চাষও করতে পারছি না। এখন এই নিয়ে উনি আমাদের অধীন্দ্রবাবু আমাদের পুলিশ স্টেশনে বড়বাবুর কাছে নিয়ে গেছিলেন। উনি সমস্ত কথাটা মনোযোগ দিয়ে শুনেছেন এবং বলছেন যে আশ্বাস দিয়েছেন যে আমি এই বিষয়টা নিয়ে দেখব এবং যাতে আমি যত তাড়াতাড়ি বাড়ি সুরাহ করব। এই এটা আমার ক্যাপশন চিরকাল, মানবাধিকার করছি, ধর্মতলাতেই হয়, দূর থেকে যাওয়া সম্ভব, কিন্তু আপনাদের ইনভিটেশনটা আসবে, ইনভিটেশনের পরে যেটা আপনাদেরকে প্রাপ্য সেটাও আপনাদের কাছে এসে পৌঁছবে আমাদের টিম মেম্বারের হাত ধরে। আচ্ছা স্যার, এখানে না মানে দিদিদের একটা 40 বছরের জমির একটা সমস্যা ছিল, সেই সমস্যাটা আমরা গিয়ে মিটিয়েও দিয়েছি, মানে ভাইদের মধ্যে পঞ্চায়েতে গিয়ে বসে। সেই সময় উপপ্রধান প্রধান সবাই ছিল, সবার সিগনেচারও রয়েছে, এই তারিক হাসান, পঞ্চায়েত প্রধানও আমাদের মেম্বারের সদস্য। তো সব কিছু করার পরে এদেরকে 1 মাস সময় দেওয়া হয়েছে। এদের ডেট ছিল হচ্ছে 9/7/2025। তারপরে বলেছিলাম যে আমরা আইনত ব্যবস্থা নেবো বা কোনো কিছু। তো এরা কোনো কিছুতেই কিছু করছে না, এবং যতটুকু আমার জানা আছে যে এটা তারিখ হোসেন কাঠিটা করছে, মানে কিছুতেই কিছু করার না। মানে উনি দায়িত্ব নিয়েছিলেন যে ওনার যে পোর্শনটা ওনাকে রাজি করানো হয়েছে, সেই পোর্শনটা ওনার রাজি নয়, দাগ নাম্বার অনুযায়ী যদি উনি নেন, তাহলে ধরুন যে জায়গাটা ওনার করছে সেটা ওনার নয়। তাও আমরা ওনাকে বলেছিলাম যে ভাইদের মধ্যে কোনো অসুবিধা নেই, ওনাদের জন্য আর্থিক অবস্থা খারাপ, ওনাদের সামনের পোর্শনগুলো দিয়ে দিন, পেছনেরটাই আপনারা নেন। তাতে উনি রাজি হয়েছেন, কিন্তু এই গাছগুলো ওনার কাটার দায়িত্ব ছিল, সেটা তো করেনি, এবং যেটা লিখিত পরিত করে যে রেজিস্ট্রি করার কথা সেটাও করছে না। এটা দীর্ঘদিন ধরে চলছে। আর আমি যখন ফোন করছি, ঠিক আছে দাদা দেখছি, তারপরে তো বহুবার ফোন করলে ফোন ধরেন না, তারপরে ভয়েস রেকর্ড দিয়ে পাঠালে বলছি ওকে আমি দেখছি, ব্যাপারটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে। জায়গাটা পশ্চিম সিমলা, ঠিক আছে। এখানে হচ্ছে এই পুরো কপিটাও দেওয়া আছে স্যার, ওদের সব কিছু দেওয়া আছে, আমাদের এই ব্যাপারটা হয়েছিল সেটাও ডিটেলস লেখা আছে, ওনারা যারা ছিলেন তাদের সবার সই, এখানে তারিখ হোসেন থেকে সবারই সই খবর সব কিছু রয়েছে। এটা আরেক এর কমপ্লেনটা আপনাকে দিয়েও যাচ্ছে, আর এটা একটা রিসিভ করলে উনি নিয়ে নেবেন। আর ওনার একটা শুরু করানো যদি হয় নেগোসিয়েশনের মধ্যে আমরা নিই, ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ, সেটা তো আমি দেখতে পারবো না, স্বাভাবিক ব্যাপার। কিভাবে কি করলে একটু স্যার আপনি যদি ওটা দিয়ে যান, আমি দেখে কথা বলে আপনাকে ফিডব্যাক দিতে পারি, তাহলে সেটা করলে কি চাইছে। হ্যাঁ
এবার না সিভিল কোর্টে যেতে হবে, সিভিল কোর্টে 144 করে দিয়ে ইনজেকশন রাখতে হবে। হ্যাঁ, করিয়ে দিয়ে পুরো আটকে রাখতে হবে। যখন কোনো কিছু রেজিস্ট্রেশন ব্যাপার ছিল স্যার, ওই জমির বাড়ির জন্য সমস্যা। তা ওনার যে ব্যাপারটা আছে, আজকে বিএলওরে গিয়ে আমরা কথাটা বলেছি, ওখানেও একই প্লেস, মানে ওনার মুখ্যমন্ত্রীর থেকে ওনারা বাড়ির জন্য ওনার মা টাকা পেয়েছে। এবার সেই বাড়িটা ভেঙে বাড়িটা কাটা হচ্ছে। এবারে মা বাড়ি ভাঙলে কোথায় থাকবে? মেয়ের কাছেই থাকবে, যদি দুটো মেয়ের ঘর একেবারে গায়ে লাগানো। এবার মেয়ের কাছে আছে, তার জন্য ওরা এটাকে প্রোপাগান্ডা করেছে যে মা মেয়ের কাছে চিরকাল থাকে, সেই জন্য এই টাকাটাকে আটকে দেওয়া হয়। দিয়ে ওনাদের 8 মাস ধরে ওনাদের টাকাটা ব্যাংকের যে বই সব কিছু আটকে রেখে দিয়েছে। বিএলওর থেকে করিয়েছে, ভিডিও আটকেছে তারিখ হোসেনের কথাতে। আমি সেটা বুঝতে পেরেছি, কারণ আমি যখন গিয়ে ওখানে কথা বললাম ব্যাংকে বলে তোকে বিএলওর এসেছে, ওটা খুলে আমাকে সব দেখিয়েছে, কাগজপত্র আমাদের মিডিয়া ছিল, সেই ফুটেজ নিয়ে সব কিছু নেওয়া হয়েছে। এবার সেই ক্ষেত্রে যখন আমরা ভিডিও অফিসে গিয়ে কথা বললাম, প্রথমে তো উনি কথা বলতে গিয়ে অনেকক্ষণ সময় নিল, তাদের বোঝা গেল যে ফোন করছে। তো আমাকে বললো ফোন করে আপনাদের সাথে কথা বলবেন। উনি আমার সাথে ফেস টু ফেস কথা বলে, ফোন করবে কাকে? আমি বুঝতে পারলাম যে, তারপরে যখন আমি গেছি তখন আমাকে বললো লিখিত দেননি আপনি, আপনার সাথে তাহলে আমি কী করে কথা বললাম? আমি তো ফিজিক্যালি এসেছি, আর যদি আমি লিখিত দিয়ে ওপর মহল থেকে এগিয়ে নেব কেন? হ্যাঁ, ও আপনাদের সংগঠন। আমি বলেছি যে যদি সেরকম হয় বস, আমি বললাম যদি সেরকমই হয় তাহলে তো আমাকে সেই ব্যবস্থা নিতে হবে। তাহলে কি করি? তখন যদি আপনার চাকরিটা নিয়ে টানাটানি হয় তখন আমাকে বলতে পারবেন। আপনি আমাকে বোঝেন যে মা কোথায় থাকবে, বাস স্টপে থাকবে, রেল স্টেশনে থাকবে, রাস্তায় থাকবে, না মেয়ের কাছে থাকবে? আপনার কি মনে হয়? তখন বলছে না সেই ব্যাপারটা তো উনি তো আমাকে বলিনি। বলিনি মানে তো মেয়ে মায়ের কাছে থাকবে, যেটা কোথায় থাকবে? আর বাড়ি তো লিঙ্কটা অব্দি করেছে, আমরা তো গিয়ে ফুটেজ নিয়ে এসেছি, আমার কাছে ফোনও আছে, আপনি দেখুন। আমাদের খতিয়ান নাম্বার ফাম্বার সব দেখালাম, মায়ের রেশন কার্ডও দেখিয়েছি। তা বললো যে মেয়ের রেশন কার্ড উনি আনতে ভুলে গেছেন, আর রেশন কার্ডটা আপনি যখন ফিজিক্যালি আরেকবার দেখে আসুন। দেখে এসে জানার পরে তো ওনারা আমাকে আশ্বাস দিয়েছেন আমি সামনের সপ্তাহ আর্লি গিয়ে সেটাকে দেখিয়ে নিয়ে করবো। আমরা সেটা যদি না করে তাহলে আমার আইনত ব্যবস্থা নেব। স্বাগত কি, আমার তো দীর্ঘদিন ধরে স্যার প্রশাসনিক সাথে আমার ওঠা বসা। আর আপনাদের এক, আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাদেরই সব স্যারেরা যারা রিটায়ারমেন্ট পাচ্ছেন তারাই আমাদের সাথে জুড়ে আছে, ঠিক আছে, দীর্ঘদিন। আর আমি ধর্মতলায় প্রতিবার প্রোগ্রাম করি, পুলিশ প্রশাসন জনগণের বন্ধু, বড় বড় ক্যাপশনে সারা ধর্মতলায় লাগানো থাকে। আর এইভাবেই রয়ে গেছি চিরটাকাল। আর আমাদের এরা দুজন রয়েছে, উনি পঞ্চায়েতের প্রধানের ভাইপো, ঠিক আছে, এরা দুজন যুগ্ম সম্পাদক আমাদের এই সাউথ 24 পরগনা, দুজনেই দেখে, ঠিক আছে। এবার আসতে একটু দেরি করেছে, সবাই তো চাকরি বাকরি করে, কাজকর্ম করি সব কিছু। তাই আমি বললাম যখন আসছি তা স্যারের সাথে একবার দেখাও করে যাই, গল্পও করে যাই। আমার রাখি বন্ধনে এরা কোনো কিছু অসুবিধা কিছু না, কারণ আমাদের কিন্তু যে যে থানাগুলোতে রয়েছে, এই যে ওদের যে 3-4টে থানা, চারটে থানা কিন্তু ওদের জন্য এরকম রিলেশন হয়ে রয়েছে যে 4টে থানা অপেক্ষা করে সবকিছু নিয়ে।